ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইন সম্ভবত কখনোই আমেরিকার হাতে ধরা পড়তেন না যদি তাকে মাশকুফ নামের ওই ইরাকি ডিশ পছন্দ না হতো। ৩২ সপ্তাহ ধরে ইউএস আর্মি হাড় মজ্জা দিয়ে চেষ্টা করেছে, কিন্তু ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দামের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই মিশনে শুধু ইউএস মিলিটারি দিনরাত কাজ করেনি, ইউএস স্পেশাল ফোর্সেস, সিআইএ, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আর এফবিআইও বড় ভূমিকা রেখেছিল। হাজার হাজার লোক এই সব সংস্থার শুধু একটাই মানুষ খুঁজছিল, সাদ্দাম হোসেন, আমেরিকার জন্য। এই ব্যক্তির থেকে কি ধরনের ঝুঁকি ছিল আর শেষমেশ তারা কি করে সাদ্দাম হোসেনকে মাটির নিচে ৬ ফুট দূরে লুকানো এক গোপন কবর থেকে খুঁজে বের করলো? নমস্কার, আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। নজর রাখুন, এই গল্প শুরু হয় আমেরিকায় ৯/১১ সালের আক্রমণের পরে, যখন আল কায়দা নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ডিসিতে হামলা করেছিল। এই ঘটনার কারণে আমেরিকার রাগ পুরো বিশ্ব দেখেছে। তখন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ সিদ্ধান্ত নিলেন, যারা টেরোরিজমকে সমর্থন করবে তাদের লক্ষ্য করা হবে। অবশ্যই সাদ্দাম হোসেন, যিনি তখন ইরাকের শাসক ছিলেন, ডিরেক্টলি ৯/১১তে মোল্লা কেউ ছিল না, কিন্তু আমেরিকা মনে করত যে সাদ্দাম হুসেইন বিভিন্ন টেরোরিস্ট গ্রুপদের অনক্ষভাবে সাপোর্ট করে। তবে ইরাকে সরাসরি হামলা করার জন্য এই অভিযোগ যথেষ্ট ছিল না। এটা নিশ্চিত ছিল যে ইউএস ইরাকে সাদ্দাম হোসেনের আধিপত্য শেষ করতে চায়, যিনি গত ২৪ বছর ধরে সেখানে বিভিন্ন রকম ক্ষমতা ধরে রেখেছিলেন। তাই ইরাকে সাদ্দাম হুসেইনের শাসন শেষ করার এবং সেখানে হামলা করার জন্য ইউএসের কাছে কোনো শক্ত কারণ দরকার ছিল। সেই জন্য আমেরিকায় এই দাবি শুরু করলো যে সাদ্দাম হোসেন ইরাকে ব্যাপক ধরনের অস্ত্র তৈরি করছে, ধ্বংস লুকিয়েই ছিল, অর্থাৎ নিউক্লিয়ার অস্ত্র। এই দাবির ভিত্তিতেই মার্চ ২০০৩ সালে আমেরিকা ইরাকের ওপর আক্রমণ চালায়। এই কাজে আমেরিকার সঙ্গে ইউকে, অস্ট্রেলিয়া আর পোল্যান্ডের মিলিটারি সাহায্য করে, যারা লড়াই করে মাত্র ৩ সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছে যায়। ইরাকের ওপর আক্রমণের প্রথম দিনেই প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কোথাও নিখোঁজ হয়ে যান, আর যখন আমেরিকান মিলিটারি বাগদাদে পৌঁছায় তখন সাদ্দাম হোসেনের কোনো ছাপখানা ছিল না। ইউএস ট্যাঙ্ক আর সেনারা বাগদাদ দখল করে সাদ্দাম হোসেনের ২৪ বছরের শাসন শেষ করে দেয়। সেখানে প্রখ্যাত ফিরদৌস স্কোয়ার পেয়ে সাদ্দাম হোসেনের স্ট্যাচু ও ট্রুপস গড়িয়ে ফেলে তাদের জয় উদযাপন করেছিল। কিন্তু সাদ্দাম হোসেনের স্ট্যাচু গড়ানো এক কথা, আর আসল সাদ্দাম হোসেনকে খুঁজে পেয়ে ধরা একদম সহজ কাজ ছিল না। এখন সাদ্দাম আর তার সরকারের টপ অফিসিয়ালদের খুঁজে বের করাই ইউএস মিলিটারির প্রথম অগ্রাধিকার ছিল। ইউএস মিলিটারির প্রতিটি সৈন্যকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল যে সাদ্দাম আর তার ৫১ জন অফিসিয়ালকে যেখানেই দেখা যাবে, জীবিত হোক বা মৃত, যে কোনো অবস্থায় ধরে এনে হাজির করতে হবে। কিন্তু এই মোস্ট ওয়ান্টেড তালিকাতে মোট ৫২ জনের নাম ছিল। তাদের সবাইকে মুখ চিনিয়ে দিতে স্পেশাল তাসের পাতা ছাপানো হয়েছিল, যেগুলোর উপর সাদ্দাম হোসেন আর তার ৫১ জন অফিসারের ছবি ছিল, কারণ তাসের প্যাকেটে মোট ৫২টা পাতা থাকে, আর মোস্ট ওয়ান্টেড তালিকাতেও ৫২ জনের নাম ছিল। এতে করে যখন সৈন্যরা ফাঁকা সময় গেম খেলতো, তখন বারবার তাদের টার্গেটের মুখ দেখে মনে রাখত। পরের কয়েক মাস ধরে আমেরিকান মিলিটারি ইরাকের এক এক জায়গা খুঁটিয়ে খুঁজে বেড়ায়। বাড়িতে রেইড মারে, আত্মীয় স্বজনের সঙ্গে জিজ্ঞাসাবাদ হয়, দোকান, কলেজ, মসজিদ, কোথাও কিছু ছেড়ে দেয়নি। তাদের শুধু এটাই জানতো যে সাদ্দাম আছেই ইরাকে, কিন্তু শেষ পর্যন্ত কোথায়? অনেক মাস ধরে এই ধারা চলছিল, কিন্তু সাদ্দাম হুসেইন আর তার ২ ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর ইউএস ঘোষণা দিল যে কেউ সাদ্দাম হুসেইন বা তার ছেলেদের সম্পর্কে কোনো তথ্য দেবে তাকে $৫৫ মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। ১৫ মিলিয়ন করে তার ২ ছেলের জন্য আর ২৫ মিলিয়ন সাদ্দাম হুসেনের জন্য রাখা হয়েছে। ইরাকে অনেকেই নিজেরাই সাদ্দাম হুসেনের বিরোধী ছিল, আর এই কারণেই আমেরিকার বিশ্বাস ছিল যে টাকার লোভেই হোক না কেন কেউ না কেউ তথ্য দেবে। আর ঠিক তাই হয়েছিল। একজন লোক ইউএস মিলিটারি বেসে গিয়েছিল আর বলল যে সাদ্দাম হুসেনের ২ ছেলে উদয় আর কুসে আমার ঘরে আছে। প্রথমে কেউ বিশ্বাস করলো না, কিন্তু যখন ইউএস মিলিটারি ওই ঘরটার চারপাশ থেকে ঘিরে ফেললো, তখন বোঝা গেল সত্যিই উদয় আর কুসে ওখানে আছে। তারা সরাসরি বাইরে আসতে রাজি ছিল না, কারণ তারা পুরোপুরি অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত ছিল। তাই অনেক চেষ্টার পর ঘরে মিসাইল আক্রমণ করা হলো। সৈন্যরা যখন ঘরের ভিতরে ঢুকলো, তখন তারা উদয় আর কুসের মৃতদেহ দেখলো। অর্থাৎ সাদ্দাম হোসেনের অবস্থান জানার শেষ আশাও শেষ হয়ে গেল। কিন্তু ইউএস মিলিটারি এটা তাদের হার মেনে নিল না। অন্যদিকে সাদ্দাম হোসেনের অনেক সঙ্গীকে খুঁজে ধরে জীবিত গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু কোথাও থেকে কোনো তথ্য মেলেনি। এখন ৪ মাস পার হয়ে গিয়েছিল, আর কথা এতদূর এসে পৌঁছেছিল যে ইউএস মিলিটারি ভাবতে শুরু করেছিল সাদ্দাম হুসেইন হয়তো কোনো হামলায় মারা গিয়েছেন। এমন ভাবতে ইউএস মিলিটারির চেষ্টাও কমে যেতে থাকলো। না কোনো মিলিটারি অপারেশন, না কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট সাদ্দাম হুসেইন জীবিত থাকার কোনো ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু ঠিক এই সময় এক অডিও টেপ পুরো প্লটটাই পাল্টে দিল।
এটা অডিও টেপ ছিল সাদ্দাম হুসাইনের, যেখানে সে তার 2 ছেলের মৃত্যুর বিষয়ে দুঃখ প্রকাশ করছিল। ওই অডিও টেপের মানে ছিল সাদ্দাম হুসেন এখনও জীবিত। আমেরিকা আবার একবার সাদ্দাম হুসেনকে খুঁজে বের করার চেষ্টা জোরালো করে দিল, আর তার মাথায় থাকা 25 মিলিয়নের পুরস্কার বাড়িয়ে 30 মিলিয়ন করে দিল। সঙ্গে তথ্য দেওয়ার জন্য ইউএস নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিল। এত বড় অঙ্কের লোভে সবাই নিজের ভাগ্য আজমাতে শুরু করলো। ইরাকিরা ভুল আর বেমানান তথ্য দিতে শুরু করলো, এই আশায় যে যদি সেখান থেকে সাদ্দাম হুসেন ধরা পড়লে ওদের ইনাম মিলবে। কিন্তু এতে আমেরিকার কাজ আরও কঠিন হয়ে গেল। তাসের প্যাকেটে প্রায় সবাই ধরা পড়ে গিয়েছিল, শুধু কিছু মানুষ বাকি ছিল যাদের মধ্যে সাদ্দাম হুসেনও ছিল। ঠিক তখন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির এক সার্জেন্ট এরিক ম্যাডক্স তাসের প্যাকেট থেকে একটু ভিন্নভাবে, সম্পূর্ণ আলাদা চিন্তা ভাবতে শুরু করলো। সে দেখলো যে যাদের মোস্ট ওয়ান্টেড লিস্টে রাখা হয়েছে তারা মূলত সাদ্দাম হুসেনের গভর্নমেন্টের শীর্ষ কর্মকর্তা। তাদের ক্ষমতা সাদ্দাম হুসেনের থেকে না, সাদ্দাম হুসেনের ক্ষমতা তাদের থেকে। এই মুহূর্তে সাদ্দাম হুসেনের সর্বোচ্চ যার দরকার হবে তারা হলো তার বডিগার্ডরা। সাদ্দাম হুসেনের বডিগার্ডে 3 ক্যাটাগরিতে ভাগ করা ছিল। একদল তার প্রাসাদের নিরাপত্তা দিত, দ্বিতীয় দল আগে থেকেই সেই জায়গায় গিয়ে ক্লিয়ার করতো যেখানে সাদ্দাম যেতে চাইতো, আর তৃতীয় দল ছিল আমাদের। এই গার্ডরা সবসময় সাদ্দাম হুসেনের সাথে থাকতো, আর এই মুহূর্তে সাদ্দামের সবচেয়ে বেশি দরকার হতে পারে তাদের। এরিক ম্যাডক্স এই গার্ডদের খুঁজে পেতে সাদ্দাম হুসেনের হোম টাউন তিকরিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে সে সাদ্দামের এক বডিগার্ড মোহাম্মদ ইব্রাহিম ওমরের ছেলের সঙ্গে কিছু জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু ওই বডিগার্ডও কোথাও মিলছিল না। তারপর তার দেখা হলো সাদ্দামের এক পুরনো চাকরের সঙ্গে। সেখানে বিশেষ কিছু না পেলেও জানা গেল যে সাদ্দাম হুসেন মাশকুফ নামের একটা ডিশ খুব পছন্দ করতেন, যা ইরাকে এক ধরনের মাছ থেকে তৈরি হয়। তখন মেডক্সের মনে পড়ল সাদ্দাম হুসেনের বডিগার্ড মোহাম্মদ ইব্রাহিম ওমরের ছেলে ইন্টারোগেশনের সময় বলেছিল যে তার বাবার মাছ ধরার খুব শখ, আর তিনি সোমেরা নামের একটা শহরে মাছ চাষের ফার্মেরও মালিক। মেডক্স যখন ওই ফিশ ফার্মে পৌঁছালো তখন সেখানে মোহাম্মদ ইব্রাহিম ওমরের না হলেও 2টো মাছেরা পেয়েছি। এই মাছেরারা ডিরেক্টলি ইব্রাহিম ওমরের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তাদের মধ্যে একজন ইরাকি গরিলা যোদ্ধার কাজিন। আপনাদের জানিয়ে রাখি, যখন সাদ্দাম হুসেনের সিংহাসন উল্টে দেওয়া হয় তখন তার ঘনিষ্ঠ মিলিটারি অফিসাররা আমেরিকান মিলিটারি বিরুদ্ধে গরিলা যুদ্ধ শুরু করে। ধারণা করা হচ্ছিল এই গরিলা যোদ্ধারা ইব্রাহিম ওমরের নির্দেশে কাজ করে, যিনি সাদ্দাম হুসেনের সবচেয়ে ঘনিষ্ঠ বডিগার্ড ছিলেন। মাছেরা তার এক চাচার কথা উল্লেখ করেছিল যার বাড়ি বাগদাদে। মেডক্স তার দলটাকে নিয়ে বাগদাদের ওই বাড়িটা ঘেরাও করা হলো, এই আশায় যে হয়তো এখান থেকে কিছু তথ্য পাওয়া যাবে। আর আশ্চর্যের ব্যাপার, ইব্রাহিম ওমর ঠিক সেখানেই লুকিয়েছিল। ইব্রাহিম ওমর ছিলেন সাদ্দাম হুসেনের পার্সোনাল বডিগার্ড, আর সে প্রায়ই নিজের ফিশ ফার্ম থেকে সাদ্দাম হুসেনের জন্য মাশকুফ নামের মাছের ডিশ বানিয়ে পাঠাতো। এখন সে আমেরিকান মিলিটারির বিরুদ্ধে একটা গরিলা যুদ্ধ নেতৃত্ব দিচ্ছিল, আর ঠিক এই কারণেই সাদ্দাম হুসেনের আসল অবস্থান সে জানতো। গ্রেফতার হওয়ার পর সে কিছু বলতে রাজি ছিল না, কিন্তু যখন মেডক্স তাকে জিজ্ঞাসাবাদ করলো আর নিশ্চিত করলো যে সে আর তার পরিবারকে ইউএসএর নাগরিকত্ব দেওয়া হবে, তখন সে কথা বলা শুরু করলো। ইব্রাহিম বলল সাদ্দাম হুসেন আদৌর নামের একটা টাউনে লুকিয়ে আছে। তার ইঙ্গিত অনুযায়ী ইউএস সৈন্যরা ইরাকের আদৌর টাউন সার্চ করা শুরু করলো। ওখানে টিগ্রিস নদীর ধারে 2টো ফার্ম হাউস ছিল, কিন্তু দুটোই খালি। তখন ইব্রাহিম ওমর, যিনি সৈন্যদের সাথে ছিলেন, মাটির দিকে একটা ইশারা করলেন যেখানে একটা দড়ি পড়েছিল। ওই দড়িটা অনেক লম্বা ছিল আর মাটির ভিতর দিয়ে গিয়ে দূরে একটা স্পাইডার হোলের ভিতরে ঢুকছিল। ওই স্পাইডার হোলের মুখটা স্টাইরোফোম দিয়ে বন্ধ করা ছিল। যখন ওই ছিদ্রটা খুলতেই ভিতরে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই এক সৈন্য হাত গ্রেনেড ছুটতে যাচ্ছিল, তখন ওই ছিদ্র থেকে 2টো হাত বেরিয়ে এলো। একজন লম্বা দাড়িওয়ালা লোক বলল, আমার নাম সাদ্দাম হুসেন, আমি ইরাকের প্রেসিডেন্ট। আমেরিকান সৈন্যরা সাদ্দাম হুসেনকে জীবিত ধরে ফেলতে সক্ষম হয়েছিল। 32 সপ্তাহ ধরে অবিরত চেষ্টার পর এরিক মেডক্সের চেষ্টা অবশেষে সফল হলো। পরে বিশ্লেষণ করে দেখা গিয়েছিল যে যদি মেডক্স জানতে পারত যে সাদ্দাম হুসেনকে মাশকুফ নামের একটা ডিশ পছন্দ, তাহলে তো হয়তো সে এখানে কখনোই পৌঁছতে পারত না। পরে যে অভিযোগে ইরাকে হামলা চালানো হয়েছিল যে সাদ্দাম হুসেন ওখানে ভয়ঙ্কর অস্ত্র লুকিয়ে রেখেছে, কোথাও পাওয়া যায়নি। আর আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশও স্বীকার করেছিলেন যে ওখানে আমাদের কিছুই মেলেনি।